গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের মিসির আলির অমীমাংসিত রহস্য। আজ থাকছে দ্বিতীয় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাত 11টা বাজল। মিসির আলি যন্ত্রের মতো ঘুমোতে গেলেন। মনস্থির করলেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ভারাক্রান্ত করবেন না। মাথা থেকে ওসমান গনিকে ঝেড়ে ফেলে ঘুমোতে যাবেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে একটি মানুষ মারা যায়। যাক না, কত লোক তো মারা যায়। আচ্ছা, ভালো কথা, আমরা সবসময় বলি হৃদযন্ত্র, ফুসফুসকে ফুসফুস যন্ত্র বলি না, কিডনিকে কিডনি যন্ত্র বলি না। পত্রিকায় কখনো লেখা হয়নি অমুক কিডনি যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবেগ এবং অনুভূতির সঙ্গে যাকে এক করে দেখা হয় সেই হৃৎপিণ্ডকে আমরা বলছি যন্ত্র। কোনো মানে হয় না। রাত 1টা বেজে গেল। মিসির আলির ঘুম এলো না। মাথা ক্রমেই উত্তপ্ত হতে লাগলো। তার ঘুমানো প্রয়োজন। রাত জাগা তার জন্য একেবারেই নিষিদ্ধ। তিনি বিছানা থেকে নামলেন। 10 মিলিগ্রামের 2টি ফ্রিজিয়াম খেলেন। মশারির ভেতর ঢুকতে গিয়ে ঢুকলেন না। ঘরের দরজা খোলা রেখেই বাড়িওয়ালার সদর দরজায় কলিং বেল টিপলেন। বেশিক্ষণ টিপতে হলো না। বাড়িওয়ালা ওয়াদুদ সাহেব নিজেই উঠে এসে দরজা খুললেন। বিস্মিত গলায় বললেন, কি ব্যাপার? একটা টেলিফোন করব। অবশ্যই অবশ্যই করবেন। কি হয়েছে বলুন তো? কারো অসুখ বিসুখ? জি না, অসুখ বিসুখ না। একটা ব্যাপার নিয়ে মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। টেলিফোন না করা পর্যন্ত মনে স্বস্তি পাবো না, রাতে ঘুমোতে পারবো না। আসুন, ভেতরে আসুন। একটা কেন, 100টা টেলিফোন করুন। নাম্বার কি বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। নাম্বার জানি না, বের করতে হবে। ওসমান গনির কন্যা নাদিয়া গনির সঙ্গে কথা বলতে চাই। কারা এরা? আজকে খবরের কাগজ পড়েছেন? না। তাহলে চিনবেন না। চেনার দরকার নেই। আমি কি আপনাকে ঘুম থেকে তুলেছি? তা তুলেছেন। আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এটা কোনো ব্যাপার না। আপনি তো আসেনই না। আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। চাটা কিছু খাবেন? খাবো। রাত 2টার সময় টেলিফোন পেয়ে কোনো তরুণী মধুর গলায় কথা বলবেন এটা আশা করা যায় না। কিন্তু মিসির আলিকে অবাক করে দিয়ে নাদিয়া গনি মিষ্টি গলায় বললেন, আপনি কে? আমার নাম মিসির আলি। কিছু মনে করবেন না। আপনি এমনভাবে নাম বললেন যেন নাম শুনলেই আমি আপনাকে চিনে ফেলব। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। পরিচয় দিলেও চিনতে পারবেন না। আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন। রাত 2টার সময় যখন টেলিফোন করেছেন নিশ্চয়ই কোনো জরুরি কারণে করেছেন। কি বলতে চান বলুন। মিসির আলি চট করে কোনো কথা খুঁজে পেলেন না। আসলে টেলিফোনটি করা হয়েছে ঝোঁকের মাথায়। কি বলা হবে কিছুই ভাবা হয়নি। নীরবতায় নাদিয়া গনি অধৈর্য হলেন না। শান্ত গলায় বললেন, টেলিফোনে কথা বলতে কি আপনার অস্বস্তি বোধ হচ্ছে? আমি আপনাকে চিনি না, কখনো নাম শুনিনি। আপনার সঙ্গে আমার এমন কোনো কথা থাকতে পারে না যার জন্য আপনি অস্বস্তি বোধ করবেন। অস্বস্তি বোধ করছি না, কি বলবো গুছিয়ে উঠতে পারছি না। তাহলে এক কাজ করুন, ভালো মতো গুছিয়ে একদিন টেলিফোন করুন, এবং দয়া করে রাত 2টা-3টায় নয়। এই সময় টেলিফোনের জন্য প্রশস্ত নয়। আপনি কি টেলিফোন রেখে দিচ্ছেন? হ্যাঁ। এতক্ষণ যে ধরে রেখেছি তাই কি যথেষ্ট নয়? এই ভদ্রতাটুকু কি সবাই দেখায়? মিসির আলি সহজ গলায় বললেন, না, দেখায় না। আর আপনি শুধু যে ভদ্রতার জন্য টেলিফোন রিসিভার হাতে নিয়ে বসে আছেন তাও না। আমার ধারণা আপনি যথেষ্ট কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন। আপনার এরকম মনে হবার কারণ কি? মনে করার অনেকগুলো কারণ আছে। আপনি যে বললেন আপনি আমাকে চেনেন না, কখনো আমার নাম শোনেননি, তা ঠিক নয়।
আপনার বাবার লেখার টেবিলে আমার একটা নোট পাওয়া গেছে। সেখানে তাকে সাবধান করা হয়েছে যেন পানি থেকে দূরে থাকেন। শুধু এই কারণেই আপনার কাছে আমার নাম মনে থাকার কথা। তার উপর পুলিশের কাছে আপনি অবশ্যই শুনেছেন যে ওসমান গনি নাম নিয়ে একজন আমার কাছে গিয়েছিল। ঘটনাটা অদ্ভুত। গত 4 দিন ধরে দিন-রাত পুলিশ আমার বাসার দিকে লক্ষ্য রাখছে। এ তথ্য অবশ্যই আপনার জানা থাকার কথা। তারপরেও আপনি মিথ্যা করে বললেন আপনি কখনো আমার নাম শোনেননি। মিসির আলি দম নেবার জন্য থামলেন। নাদিয়া গনি শীতল গলায় বললেন, আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আপনার সব কথা বুঝতে পারছি না, স্লোলি বলুন। মিসির আলি বললেন, গভীর রাতে টেলিফোন বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি। পরে আপনার সঙ্গে কথা বলবো। নাদিয়া গনি হালকা গলায় বললেন, আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আসুন, কথা বলবো। এখনই পাঠাচ্ছেন? হ্যাঁ, এখনই। আপনি তো জেগেই আছেন। আসতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। নাদিয়া গনি হাসি মুখে বললেন, আসুন। তার কথা বলার ভঙ্গি সহজ ও স্বাভাবিক। গভীর রাতে বাড়িতে অতিথি আসা যেন নৈমিত্তিক ব্যাপার, প্রায়ই আসে। মেয়েটির পরনের শাড়ি খুব পরিপাটি। কিছুক্ষণ আগেই মুখ ধুয়ে হালকা ক্রিম গালে লাগানো হয়েছে। এত রাতেও চোখে মুখে স্নিগ্ধ আভা। রাত্রি জাগরণের ক্লান্তি কোথাও নেই। চুল বেনি করা নয়, ছেড়ে দেওয়া। এত চুল মিসির আলি এর আগে কোনো মেয়ের মাথায় দেখেননি। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। আজও সবুজ শাড়ি পরা। বয়স কত হবে? 25-এর মতো হতে পারে, আবার বেশিও হতে পারে। গান গাওয়া ছাড়া সে আর কি করে? পড়াশোনা কোন পর্যন্ত? মেয়েটি কি বিবাহিতা? অনেক কিছুই জানতে ইচ্ছা করছে। নাদিয়া তাকে দোতলায় নিয়ে গেলেন। দোতলার বারান্দায় সুন্দর করে সাজানো, মুখোমুখি গদিয়াটা বেতের চেয়ার বসানো। চেয়ার দুটির মাঝখানে সাদা টেবিল ক্লথে ঢাকা বেতের টেবিল। টেবিলে টি কজি ঢাকা টি পট। একটা অ্যাস্ট্রে আছে। অ্যাস্ট্রের পাশে 1 প্যাকেট সিগারেট, একটা দিয়াশালাই। কাচের ছোট্ট বাটিতে নানান ধরনের বাদামের মিশ্রণ। বারান্দা অন্ধকার। ঘরের ভিতর বাতি জ্বলছে, তার আলো এসে পড়েছে বারান্দায়। মিসির আলি সাহেব? জি। ইচ্ছা করে বারান্দা অন্ধকার করে রেখেছি। অন্ধকারে আড়াল থাকলে কথা বলতে সুবিধা হয়। মিসির আলি বললেন, আপনার কি এমন কথা আছে যা বলার জন্য অন্ধকারের আড়াল প্রয়োজন হবে? না। মিসির আলি সিগারেট ধরালেন। মেয়েটিও মিসির আলিকে খানিকটা অবাক করে দিয়ে সিগারেট নিল। সিগারেট ধরালো আনাড়ি ভঙ্গিতে নয়, অভ্যস্ত ভঙ্গিতে। আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে অবাক হচ্ছেন? খানিকটা হয়েছি। চা নিন, খুব ভালো চা। কিভাবে বানিয়েছি জানেন? 60% বাংলাদেশি চা, 40% দার্জিলিং টি। খুব সামান্য জাফরানও দেওয়া হয়েছে। মিসির আলি চা নিলেন। তার কাছে আহামরি কিছু মনে হলো না। চিনি কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। চিনি চাইতে ইচ্ছা করছে না। আশেপাশে কোনো কাজের লোক দেখা যাচ্ছে না। চিনি চাইলে হয়তো এই মেয়েটিকেই উঠে যেতে হবে। মিসির আলি সাহেব? জি। প্রথমেই আপনার কিছু ভুল ভাঙিয়ে দেওয়া দরকার। আপনার ধারণা হয়েছে বাবার কাছে লেখা আপনার নোট আমি পড়েছি। এ ধারণা সত্য নয়। বাবার মৃত্যু আমার জন্য এত আপসেটিং ছিল যে আমাকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পুলিশ এসে তার টেবিলের সব কাগজপত্র নিয়ে গেছে। সেখানে কি লেখা বা কি লেখা না আমি কিছুই জানি না। আপনার কাছে এক লোক গিয়ে বলেছে সে ওসমান গনি। এই তথ্যও আমাকে বলা হয়নি। আমি পুলিশকে বলে দিয়েছি বাবার মৃত্যু সম্পর্কিত কোনো কিছু নিয়েই যেন আমাকে বিরক্ত না করা হয়। তারা তা করছে না। বাবার সম্পর্কে আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। আপনি কিন্তু কথা বলেছেন। পত্রিকার স্টাফ রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন। তা বলেছি। এই লোক আপনার মতোই গভীর রাতে আমাকে টেলিফোন করেছিল। গভীর রাতে কেউ টেলিফোন করলে আমি সাধারণত কথা বলি। কেন?
আপনি অনুমান করুন, আপনার ধারণা, আপনার অনুমান শক্তি প্রবল। পরীক্ষা হয়ে যাক। মিসির আলি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, আপনি কি করে জানলেন যে আমার ধারণা, আমার অনুমান শক্তি প্রবল? আপনার কাছে এই দাবি আমি করিনি। পুলিশ ইন্সপেক্টর রকিবউদ্দিনের সঙ্গে করেছেন। রাত 2টায় আপনার টেলিফোন পাওয়ার পরপর আমি ইন্সপেক্টর রকিবউদ্দিন সাহেবকে টেলিফোন করে আপনার সম্পর্কে সব তথ্য জানতে চাই। তিনি আমাকে বলেছেন। আমার সম্পর্কে কী তথ্য জানেন? অনেক কিছুই জানি। আপনি যে একজন বিখ্যাত ব্যক্তি তাও জানি। অসম্ভব জটিল কিছু সমস্যার আপনি সমাধান দিয়েছেন। আপনার আগ্রহের বিষয় হচ্ছে সাইকোলজি। অনেকের ধারণা আপনি প্যারাসাইকোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। এখন আপনি বলুন দেখি, কেন আমি রাতের টেলিফোন অ্যাটেন্ড করি? কেনই বা গভীর রাতে আপনাকে আসতে বললাম? সত্যি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। আপনার ভয়াবহ ধরনের ইনসোমনিয়া আছে। রাতের পর রাত আপনি জেগে থাকেন। এই সময় আপনি নিঃসঙ্গ বোধ করেন এবং আমার ধারণা খানিকটা ভয়ও পান। রাতে কেউ টেলিফোন করলে আপনার এ কারণেই ভালো লাগে। কারো সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে। আপনার সূচিবায়ের মতো আছে। রাতে কয়েকবার আপনি গোসল করেন। কিছুক্ষণ আগে গোসল সেরেছেন। এখনও চুল শুকায়নি। আপনার বাবার মৃত্যুর পর আপনি আরও নিঃসঙ্গ হয়েছেন, কারণ তারও ইনসমনিয়া ছিল। তিনিও রাত জাগতেন। দুজন সঙ্গ দিতেন দুজনকে। কি করে বুঝলেন বাবার ইনসমনিয়া ছিল? পত্রিকার রিপোর্ট অনুযায়ী। বেহালা বাজানো শোনার পর আপনি বাবার জন্য কফি আনতে গেলেন। অর্থাৎ আপনারা আরও রাত জাগবেন, নয়তো পট ভর্তি করে কফি আনতেন না। আপনার বাবারও গভীর রাতে স্নানের অভ্যাস ছিল, কারণ আপনি কফি নিয়ে এসে দেখেন বাথরুমের দরজা বন্ধ, শাওয়ার দিয়ে পানি পড়ছে। আপনি ধরে নেন আপনার বাবার বেরোতে দেরি হবে, কাজেই কফির পট নিয়ে ফিরে যান এবং আবারও নতুন করে কফি বানান। বাবার গভীর রাতে স্নান আপনার কাছে মোটেও অস্বাভাবিক মনে হয়নি, কারণ আপনার বাবা এই অভ্যাসের সঙ্গে আপনি পরিচিত। নাদিয়া আরেকটি সিগারেট ধরালেন। মিসির আলি বললেন, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। কি জানতে চান? আপনি যা বলবেন আমি তাই শুনব। তবে সবার আগে জানতে চাই, আপনার কি ধারণা আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে? ডাক্তাররা তাই বলছেন। আপনার কি ধারণা? নাদিয়া আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমার ধারণা বাবা আত্মহত্যা করেছেন। কেন করেছেন তাও আমি জানি। আমার মা আত্মহত্যা করেছিলেন। তার মৃতদেহ বাথরুমের বাথটাবে পাওয়া যায়। মা বিখ্যাত কেউ ছিলেন না। তার মৃত্যু সংবাদ পত্রিকায় আসেনি। তিনি কত বছর আগে মারা যান? জুন মাসের 21 তারিখে 9 বছর আগে। আপনার বাবার ইনসমনিয়া কি আপনার মার মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, আগেও ছিল, তবে মার মৃত্যুর পর বেড়েছে। আপনি কি চান আমি আপনার বাবার মৃত্যু সংক্রান্ত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করি? আমি চাই না। কি ঘটেছে আমি জানি। আমি খুব ভালো করে জানি। আমার বুদ্ধি অন্যের চেয়ে কম বা আপনার চেয়ে কম তা মনে করার কোনো কারণ নেই। আমি তা মনে করছি না। নাদিয়া হাতঘড়িতে সময় দেখলেন। হাই তুলতে তুলতে বললেন, 4:20 বাজে। এই সময় আমি ঘুমোতে যাই। গাড়ি তৈরি আছে, আপনাকে পৌঁছে দেবে। আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তবে আর কথা বলতে চাচ্ছি না। কোনো দিনই না। দয়া করে আর কখনো আসবেন না এবং কখনো আমাকে বিরক্ত করবেন না। মিসির আলি উঠতে উঠতে বললেন, আপনার এমন কোনো আত্মীয়স্বজন কি আছে যার 3টা দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাদিয়া গলার স্বর একটু তীক্ষ্ণ করে বললেন, সোনা দিয়ে দাঁত বাঁধানো কেউ কি এসে আপনাকে বলেছিল আমি ওসমান গনি? জি। সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কাউকে আমি চিনি না। আমার ধারণা বাবা কাউকে পাঠিয়েছিলেন। বাবার মধ্যে এক ধরনের অভিনয় প্রবণতা ছিল। আমি যখন খুব ছোট
তখন একবার তিনি রাক্ষস সেজে আমাদের ভয় দেখিয়েছিলেন। এই রকম কিছু হবে। সব মানুষের মধ্যেই কিছু পরিমাণ ইনসেনিটি থাকে। আচ্ছা, আমি তাহলে উঠি। পুলিশের লোক কি এখনও আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? থাকে। আর যেন না থাকে আমি সেই ব্যবস্থা করব। আসুন, আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে মিসির আলি বললেন, শেষবার বেহালায় আপনার বাবা কি বাজিয়েছিলেন, অর্থাৎ কোন রাগ? উনি একটা ঘুমপাড়ানি গানের সুর বাজিয়েছিলেন। ওর নিজের খুব প্রিয় সুর, আমারও প্রিয়। একটি চেক লোকগীতির সুরে লালাবাই। লাইনগুলো হচ্ছে, প্রেসাস বেবি, সুইটলি স্লিপ, স্লিপ ইন পিস, স্লিপ ইন কমফোর্ট, স্লাম্বার ডিপ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ। বলতে বলতে নাদিয়ার চোখ ভিজে উঠল। মিসির আলি বললেন, আপনার সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি পড়াশোনা কত দূর করেছেন? নাদিয়া বললেন, আমি আপনার আর কোনো প্রশ্নেরই জবাব দেব না। এটা কি আম্বিকা বাবুর বাড়ি? দরজা ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে জবাব দিল না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মেয়েটির বয়স 19-20, হালকা পাতলা গড়নের, শ্যামলা মেয়ে। চোখ দুটি অপূর্ব, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার চোখ নয়, কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, আম্বিকা বাবুর সঙ্গে আমার খুব প্রয়োজন। আমার নাম মিসির আলি। আমি আপনাকে চিনি? তাই বুঝি? তাহলে তো ভালোই হলো। লোকজন আমাকে চিনতে শুরু করেছে, এটাই সমস্যা। তোমার নাম কি? অতসী। অতসী, তোমার বাবা কি আছেন? মেয়েটি জবাব দিল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিসির আলি নিশ্চিত হলেন আম্বিকাবাবু বাড়িতেই আছেন। তবে অতসী হয়তো তা স্বীকার করবে না, মিথ্যা করে বলবে বাবা বাড়ি নেই। তবে মেয়েটিকে দেখে মনে হচ্ছে মিথ্যা বলার অভ্যাস এখনো হয়নি। মিথ্যা বলার আগে তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। মিসির আলি মেয়েটিকে বিপদ থেকে উদ্ধার করলেন। হাসি মুখে বললেন, উনি বোধহয় বাড়ি নেই। অতসী হাঁপ ছেড়ে বাঁচল। সঙ্গে সঙ্গে বলল, জি না, নেই। তার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন ছিল। কখন এলে তাকে পাওয়া যাবে বলো তো? মিসির আলি আবার মেয়েটিকে বিপদে ফেললেন। এখন অতসীকে বাধ্য হয়ে সময় দিতে হবে, কিংবা বলতে হবে তার সঙ্গে দেখা করা যাবে না। এই দুটির কোনোটি সে বলবে কে জানে। মিসির আলি বললেন, তার সঙ্গে দেখা না করলেও অবশ্য চলে, তোমার সঙ্গে কথা বললেও হয়। আমি বরং তোমার সঙ্গে দু একটা কথা বলে চলে যাই। অতসী চমকে উঠে বলল, আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা? তুমি কথা বলতে না চাইলে বলতে হবে না। আসুন, ভেতরে আসুন। ভেতরে আসারও প্রয়োজন দেখছি না। এখানে দাঁড়িয়েই কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাই। জিজ্ঞেস করব? করুন। আম্বিকা বাবুর 3টি দাঁত কি সোনা দিয়ে বাঁধানো? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার সে তাকালো ভীত চোখে। তার চোখের পাতা দ্রুত কাঁপছে, নাকের পাটায় ঘাম জমেছে। চোখেও তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি এখন আর নেই। অতসী তাকালো, কিছু বলল না। শোনো মেয়ে, তোমার বাবা এক রাতে আমার সঙ্গে গল্প করতে এসেছিলেন। তিনি বললেন তার নাম ওসমান গনি। তিনি অপ্রকৃতস্থ একজন মানুষের অভিনয় করলেন। বেশ ভালো অভিনয়। আমি ধরতে পারলাম না। বাবা কি আপনাকে এ বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন? না। তাহলে ওনাকে খুঁজে বের করলেন কিভাবে? মিসির আলি হাসতে হাসতে বললেন, তুমি একটু আগে বলেছ তুমি আমার নাম জানো। নাম যদি জানো তাহলে এটাও জানা উচিত যে মানুষ খুঁজে বের করার মতো বুদ্ধি আমার আছে। কি করে বের করেছি জানতে চাও?
অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শোনো, তোমার বাবা বলেছিলেন তার ডায়াবেটিস। এই অংশটি অভিনয় নয়, কারণ তিনি চিনি ছাড়া চা খেতে চাইলেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যে ঢাকায় থাকে সে চিকিৎসার জন্য ডায়াবেটিস সেন্টারে যাবে, এটাই স্বাভাবিক। কাজেই আমি গেলাম বারডেমে। জিজ্ঞেস করলাম তাদের এমন কোনো রুগী আছে কিনা যার 3টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। তারা সঙ্গে সঙ্গে বলল, আম্বিকা বাবু। সোনা দিয়ে দাঁত বাঁধানো না থাকলে খুঁজে বের করতে আরেকটু সময় লাগত। অতসী তাকিয়ে আছে। তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে বিস্মিত হয়েছে কিনা। মিসির আলি চাচ্ছেন মেয়েটি বিস্মিত হোক, কারণ মেয়েটিকে বিস্ময়ে অভিভূত করা তার নিজের স্বার্থেই প্রয়োজন। সে বিস্ময়ে অভিভূত হলেই তার সব প্রশ্নের জবাব দেবে, আগ্রহ করে দেবে। অতসী। জি। তোমার বাবা যে বাড়িতেই আছেন তা আমি জানি, যদিও বুঝতে পারছি না কেন তুমি তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছ না। আমার বাবা অসুস্থ। ও, বিশ্বাস করুন তিনি অসুস্থ। বিশ্বাস করছি। আপনি কি ভিতরে এসে বসবেন? তুমি দরজা থেকে হাত নামালেই ঘরে ঢুকব। আজ সারাদিন খুব ছোটাছুটি করেছি, চা খাওয়া হয়নি। তুমি কি চা খাওয়াবে? আপনি দুধ ছাড়া চা যদি খেতে পারেন তাহলে খাওয়াবো। ঘরে দুধ নেই। চা দুধ ছাড়া খাওয়াই ভালো। অতসী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। মিসির আলি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তার মন খারাপ হয়ে গেল। হতদরিদ্র অবস্থা। এই ঘরটি নিশ্চয়ই এদের বসার ঘর। 2টা বেতের চেয়ার, একটা জায়গায় বেত খুলে গেছে, তার দিয়ে মেরামত করা। ঘরের প্রায় পুরোটা জুড়ে বড় একটা চৌকি। চৌকিতে পাটি পাতা, সেই পাটিও দীর্ঘ ব্যবহারে জীর্ণ। পাটির পাশে হাত পাখা, যদিও একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে। মাকড়সা জাল বানিয়েছে ফ্যানের পাখায়, অর্থাৎ ফ্যানটি অনেক দিন ঘুরছে না। মিসির আলি মনস্থির করতে পারলেন না কোথায় বসবেন। পাটিতে বসবেন না বেতের চেয়ারে বসবেন। পাটিতে বসে ঠিক করলেন। এখান থেকে বাড়ির ভিতরে খানিকটা দেখা যায়। মেয়েটি চা বসিয়েছে বারান্দায়। এদের রান্নাঘর সম্ভবত বারান্দায়। 2 কামরার বাড়ি। ভেতরের ঘরে নিশ্চয়ই মেয়েটি ঘুমায়। বসার ঘরে থাকেন আম্বিকা বাবু। ভদ্রলোকের পেশা কী তা বোঝা যাচ্ছে না। চটপটে ধরনের কথাবার্তা এবং গল্প তৈরি করে বিশ্বাসযোগ্যভাবে বলার ক্ষমতা থেকে 2 ধরনের সম্ভাবনার কথা মনে হয়। ভদ্রলোকের পেশা দালালি করা, ভদ্রলোক একজন জ্যোতিষী। জ্যোতিষী হবার সম্ভাবনাই বেশি, কারণ তার হাতে 3টি পাথরের আংটি। তবে জ্যোতিষীরা ঘরে নানান নিদর্শন ছড়িয়ে রাখবে, রাস্তায় সাইনবোর্ড থাকবে। অতসী চায়ের কাপ হাতে নিয়ে ঢুকল। মৃদু গলায় বলল, চা নিন। মিসির আলি চায়ের কাপে হাতে নিলেন। অতসী ক্ষীণ গলায় বলল, ঘরে চিনিও নেই, চিনি ছাড়া চা। আপনি কিছু মনে করবেন না, বাবা চায়ে চিনি খান না, কাজেই চিনি কেনা হয় না। অতসী তুমি বসো। অতসী বেতের চেয়ারে বসল। মিসির আলি বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে চিনি ছাড়া চা দিয়ে তুমি মন খারাপ করেছ। মন খারাপ করার কিছু নেই। আমি চায়ে দুধ খাই না, চিনি খাই না। মেয়েটি কিছু বলল না। মিসির আলি বললেন, তুমি আর তোমার বাবা, তোমরা দুজনে এখানে থাকো? হ্যাঁ। তোমরা ক ভাই বোন? আমি একা। তোমার মা জীবিত নেই? না। কতদিন আগে মারা গেছেন? 16-17 বছর আগে। কি করেন তোমার বাবা? তিনি নবীনগর গার্লস স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। আগে প্রাইভেট পড়াতেন, এখন আর পড়ান না, অসুস্থ। কতদিন ধরে অসুস্থ? বছর 2। খুব অপ্রিয় একটা প্রশ্ন করছে অতসী। তোমাদের চলে কিভাবে? অতসী জবাব দিল না, স্থির চোখে তাকিয়ে রইল। মিসির আলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, আমি ভেবেছিলাম তোমার বাবা একজন জ্যোতিষী। তিনি যে স্কুল শিক্ষক বুঝতে পারিনি।
অতসী যন্ত্রের মতো গলায় বলল, আপনি ঠিকই অনুমান করেছেন। বাবা মাস্টারির পাশাপাশি জ্যোতিষচর্চা করতেন। করতেন বলছো কেন? এখন করেন না? না। শখের চর্চা? শখের চর্চা না, তিনি টাকা নিতেন। ও আচ্ছা। তার রোজগার কেমন ছিল? তার রোজগার ভালোই ছিল। তিনি রোজগার যেমন করতেন, খরচও তেমন করতেন। আপনি নিশ্চয়ই তার হাতের আংটি 3টি লক্ষ্য করেছেন। একটি আংটি হচ্ছে নীলার, বিক্রি করলে অনেক টাকা পাওয়ার কথা। বিক্রি করছো না কেন? আমার মনে হচ্ছে বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, কাগজ কলম আনো তো, আমি আমার বাসার ঠিকানা লিখে দিচ্ছি। তোমার বাবা সুস্থ হলে আমাকে খবর দিও, আমি তার সঙ্গে দেখা করব। হাতটাও না হয় দেখাবো। আপনি হাত দেখায় বিশ্বাস করেন? না, করি না। অতি প্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করি না। তাহলে বাবাকে হাত দেখাতে চাচ্ছেন কেন? কৌতূহল, আর কিছুই না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি বলে আমার বাসায় একটা পোষা ভূত আছে, দড়ি দিয়ে খাটের পায়ের সঙ্গে বেঁধে রাখি, তাহলে আমি অবশ্যই ওই ভূত দেখতে যাব। মিসির আলি উঠে দাঁড়ালেন। অতসী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। মিসির আলি বললেন, যাই। মেয়েটি কিছুই বলল না। রাস্তায় নেমে মিসির আলি পিছন ফিরে তাকালেন। অতসী এখনও দরজা ধরে দাঁড়িয়ে। একটা বিশেষ জরুরি কথাই মিসির আলি জিজ্ঞেস করতে ভুলে গেছেন। ওসমান গনিকে মেয়েটি চেনে কিনা। তিনি ফিরে এলেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে। সেও যেন জানে মিসির আলি ফিরে আসবেন। অতসী, জি, তুমি কি ওসমান গনি সাহেবকে চেনো? অতসী চুপ করে রইল। মিসির আলি জবাবের জন্য মিনিট 2 অপেক্ষা করলেন। আর অপেক্ষা করার অর্থ হয় না। মেয়েটি মুখ খুলবে না। অতসী, বলুন। আমার ঠিকানাটা হারাবে না, যত্ন করে রেখো। আমি অপেক্ষা করব তোমাদের জন্য। আমি তোমাদের সাহায্য করতে চাই। ঠিক তখন বাড়ির ভেতর থেকে পশুর গর্জনের মতো গর্জন শোনা গেল। কেউ মনে হয় ভারী কিছু ছুঁড়ে ফেলল। মিসির আলি বললেন, তোমার বাবাকে কি তালাবদ্ধ করে রাখা হয়েছে? অতসী হ্যাঁ না কিছুই বলল না। মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে। সে একবারও চোখের পলক ফেলল না। মিসির আলি পথে নামতে নামতে ভাবলেন, মানুষ সেকেন্ডে কবার চোখের পলক ফেলে? চোখের পলক ফেলা দিয়ে মানুষের চরিত্র কি বিচার করা যায়? যেমন সেকেন্ডে 5 বারের বেশি যে চোখের পলক ফেলবে সে হবে রাগী, যে 3 বারের কম ফেলবে সে হবে ঠান্ডা ধরনের মানুষ। কেউ কি চেষ্টা করেছে? 1 সপ্তাহ কেটে গেল। কেউ মিসির আলির সঙ্গে দেখা করতে এলো না। আর বোধহয় আসবে না। আসবার হলে প্রথম 2-3 দিনের ভিতরেই আসতো। 8ম দিনে মিসির আলি নিজেই গেলেন। অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর বাচ্চা একটা ছেলে দরজা খুলল। মিসির আলি বললেন, অতসী আছে? ছেলেটা হাসি মুখে বলল, আমরা নতুন ভাড়াটে, তারা চলে গেছে। কোথায় গেছে জানো? না। আচ্ছা। আশ্চর্য ব্যাপার হচ্ছে, মিসির আলি কেন যেন নিশ্চিন্ত বোধ করছেন। বড় ধরনের ঝামেলা মাথার উপর থেকে নেমে গেলে যে ধরনের স্বস্তি বোধ হয়, সে ধরনের স্বস্তি। ওসমান গনি, আম্বিকাচরণ, এই দুজনের ব্যাপারটা তার উপরে চাপ দিচ্ছিল। এখন মনে হচ্ছে চাপ থেকে মুক্তি পেলেন, আর ভাবতে হবে না। মিসির আলি রিকশা নিলেন। হালকাভাবে বৃষ্টি পড়ছে, কুয়াশার মতো বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের দিকে রওনা হয়েছেন। তার ভালো লাগছে। বৃষ্টি বাড়ছে, কিন্তু তার হুড তুলতে কিংবা প্লাস্টিকের পর্দায় শরীর ঢাকতে ভালো লাগছে না। রাস্তায় আগ্রহ নিয়ে লোকজন তাকে দেখছে। একটা মানুষ রিকশায় বসে ভিজতে ভিজতে এগুচ্ছে। রিকশাওয়ালা ধমকের সুরে বলল, হুড তোলেন, ভিজতেছেন কেন? মিসির আলি জবাব দিলেন না। রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা থামিয়ে বিরক্ত মুখে হুড তুলতে লাগলো। হুড থাকা সত্ত্বেও একটা মানুষ তার রিকশায় ভিজতে ভিজতে যাবে, এটা তার সহ্য হচ্ছে না।
সে হয়তো সূক্ষ্মভাবে অপমানিত বোধ করছে। রিকশা আবার চলতে শুরু করল। মিসির আলি ভাবতে শুরু করলেন, কি করে এই আম্বিকাচরণবাবুকে খুঁজে বের করা যায়? কাজটা কি খুব জটিল? তার কাছে মনে হচ্ছে না। ভদ্রলোক যে বাড়িতে ছিলেন সে বাড়ির মালিক জানতে পারে। নতুন বাড়ির ঠিকানা না পারলেও কোন এলাকায় গিয়েছেন তা বলতে পারার কথা। আশেপাশের মুদির দোকানগুলো খুঁজতে হবে। নিশ্চয়ই আগে যেখানে ছিলেন তার আশেপাশে মুদির দোকানে তার বাকির খাতা আছে। বাকির সব টাকা দিতে না পারলে দোকানদারকে নতুন বাসার ঠিকানা বলে যাবেন। এটাই সঙ্গত। সবচেয়ে বড় সাহায্য পাওয়া যাবে বিটের পিয়নদের কাছ থেকে। এরা বলতে পারবে, তবে সময় সাপেক্ষ ব্যাপার। রিকশাওয়ালা, যে, আপনার নাম কি ভাই? কেরামত। শুনুন ভাই কেরামত, আপনি আমাকে যেখান থেকে এনেছিলেন ঠিক সেইখানে নামিয়ে দিয়ে আসুন, আর হুডটা ফেলে দিন। আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে ভালো লাগছে। রিকশাওয়ালা রিকশা থামালো। সে অসম্ভব বিরক্তি নিয়ে তাকাচ্ছে। মিসির আলি লক্ষ্য করেছেন রিকশাওয়ালাদের মধ্যে এই একটা ব্যাপার আছে, তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে কখনো সেখানে যেতে চায় না। হয়তো কোনো এক কুসংস্কার তাদের মধ্যেও আছে। যেখান থেকে যাত্রা শুরু সেখানে ফিরে আসা যাবে না। ফিরে এলে চক্র সম্পূর্ণ হয়। মানুষ কখনো চক্র সম্পূর্ণ করতে চায় না, সে চক্র ভাঙতে চায়। তুমুল বর্ষণ হচ্ছে। মিসির আলি ভিজছেন। ভালো লাগছে, তার খুব ভালো লাগছে। বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো তার জ্বর এসে গেল। বেশ জ্বর, তবে আরামদায়ক জ্বর। এক ধরনের জ্বরে শারীরিক কষ্ট প্রধান হয়ে দাঁড়ায়, আরেক ধরনের জ্বরে শরীরে ভোঁতা ভাব চলে আসে। রাত 11টা। বাতি নিভিয়ে ঘুমিতে যাবার সময় নির্ধারিত সময়। মিসির আলি নিয়ম ভঙ্গ করলেন। বিছানায় যাবার পরিবর্তে খাতা হাতে বসার ঘরে ঢুকলেন। গত কয়েকদিন ধরেই ওসমান গনি সম্পর্কে কিছু কিছু নোট করেছেন। নোটগুলো পড়া দরকার। তিনি নিশ্চিত জানেন ঘুম আসবে না। গত 2 রাত তাই হয়েছে। প্রায় সারা রাত জেগে কাটিয়েছেন। তার চেয়ে খাতা নিয়ে বসে থাকা ভালো। পড়তে পড়তে হয়তো একসময় সোফাতেই ঘুমিয়ে পড়বেন। মিসির আলি পড়তে শুরু করলেন। ওসমান গনি। ওসমান গনিকে আমি দেখিনি। কোটিপতি মানুষ, একজন বেহালাবাদক। যারা জন্ম থেকেই কোটিপতি এবং যারা পরবর্তী সময়ে কোটিপতি হয় তাদের প্রকৃতি ভিন্ন হয়। নিতান্ত দরিদ্র অবস্থা থেকে যারা কোটিপতির পর্যায়ে চলে আসে তাদের এক জীবনে 2 রকম সমস্যায় পড়তে হয়। অর্থকষ্টের সমস্যা এবং প্রচুর অর্থ দিয়ে কী করা যায় সেই সমস্যা। ওসমান গনির ক্ষেত্রেও তা ঘটেছে। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের মধ্যে সামান্য পরিমাণে হলেও ভারসাম্যহীনতা দেখা যায়। সাধারণ মানুষদের বেলায় তার চরিত্র ব্যাখ্যা করে বলে দেওয়া সম্ভব বিশেষ বিশেষ পরিস্থিতিতে সে কী করবে। ওসমান গনি সম্পর্কে ডাক্তার এবং পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু, তার কন্যা বলছে আত্মহত্যা। তার কন্যার বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এ জাতীয় চরিত্রের মানুষদের কাছে জীবন একসময় অসহনীয় হয়ে ওঠে। তারা একসময় ভাবতে শুরু করে এ জীবনে যা পাবার ছিল সব পাওয়া হয়ে গেছে, আর কিছু পাওয়ার নেই। আত্মহননের পথই তখন সহজ স্বাভাবিক বলে মনে হয়। এ পর্যন্ত পুরো ব্যাপারটায় কোনো জটিলতা নেই। জটিলতা যিনি সৃষ্টি করেছেন তার নাম আম্বিকাবাবু। আম্বিকাবাবুর সঙ্গে আমার এখনও দেখা হয়নি। তিনি নতুন এক আস্তানায় আশ্রয় নিয়েছেন। সেই আস্তানা আমি খুঁজে বের করেছি, যদিও এখনও ঠিক করিনি ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করব কি না। আম্বিকাবাবুর কন্যার সঙ্গে আমার দেখা হয়েছে। কন্যার বক্তব্য অনুযায়ী তার বাবা অসুস্থ, তার সঙ্গে দেখা করা যাবে না। অসুস্থ মানুষের সঙ্গে দেখা করতে না দেওয়া মধ্যবিত্ত মানসিকতা নয়। মধ্যবিত্ত মানসিকতায় অসুস্থ মানুষদের সঙ্গেই বরং বেশি করে দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে। তবে মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের অসুস্থ রোগী আছে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। তারা হচ্ছে মানসিক রোগী। শরীরের রোগ আমরা দেখাতে ভালোবাসি, কিন্তু মনের রোগ নয়। পশুর মতো আম্বিকাবাবুকে গর্জন করতে আমি শুনেছি,
তবে তা অভিনয়ও হতে পারে। তারপরেও অম্বিকাবাবু যে একজন মানসিক রোগী তা ধরে নেওয়া যায়। মেয়ের কথা অনুযায়ী তিনি অনেক দিন থেকেই অসুখে ভুগছেন। আমার ধারণা বিশেষ কোনো উদ্দেশ্যে আমাকে সমস্যাটির সঙ্গে জড়ানো হয়েছে। ওসমান গনি নিজে এই কাজটি করতে পারেন, যাতে তার মৃত্যু নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়, কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না। একজন অসম্ভব ধনবান ব্যক্তি যিনি নিজের ভুবন নিয়ে ব্যস্ত, তিনি আমাকে চিনবেন তা আশা করা ঠিক না। তাছাড়া ভদ্রলোক নিভৃতচারী। তার চেয়েও বড় যুক্তি, আমার নোটটি পেয়ে তিনি চিন্তিত হয়ে তার ছেলেবেলার বন্ধু হোম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এই কি দাঁড়াচ্ছে না যে ওসমান গনি সমস্যার সঙ্গে আমাকে জড়িয়েছেন অম্বিকাচরণ? তার উদ্দেশ্য কি ওসমান গনিকে সাবধান করা? এই কাজটি তো তিনি আমাকে না জড়িয়ে করতে পারতেন। আমাকে জড়ালেন কেন? লেখা এই পর্যন্তই। মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে। এখন শুয়ে পড়লে হয়তো ঘুম এসে যাবে। তিনি হাত মুখ ধুয়ে রাতের শেষ সিগারেটটি ধরালেন এবং তার খাতায় পেন্সিল দিয়ে লিখলেন, ওসমান গনির মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ধারণা এই হত্যাকাণ্ডের নায়িকা তার কন্যা নাদিয়া গনি। ওসমান গনির স্ত্রীর মৃত্যু এই মেয়েটির হাতেই হয়েছে। মিসির আলি অবাক হয়ে নিজের লেখার দিকে তাকিয়ে রইলেন। হুট করে এই কথাগুলো কেন লিখলেন নিজেই জানেন না। হয়তো তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তার হাতে কোনো যুক্তি প্রমাণ নেই, তবু তার মন বলছে এই হচ্ছে ঘটনা। অম্বিকাচরণ বলে এক ভদ্রলোক ঘটনা জানেন। তিনি সাহায্য প্রার্থনা করছেন মিসির আলি নামের একজনের কাছে। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 1টার দিকে। অনেক দিন পর তার সুনিদ্রা হলো।